শহরের আলাদা প্রান্তে থাকা কয়েকজন মানুষ কোনো কারণ ছাড়াই নিজেদের মেরে ফেলছে। কোথাও আবার এক অজানা ব্যক্তি শহরের নামকরা ডাক্তারের পুরো পরিবারকে খুন করে ডাক্তারের সামনে নিজেকে গুলি করে। শুনলে অবাক হবে যে এই ঘটনাগুলো ঘটছে সামান্য একটা পুরনো ডায়ালার ফোন আর গ্রন্থাগার থেকে হারিয়ে যাওয়া একটা রহস্যময় বইয়ের জন্য। আজকের মুভি অন্ধকার বা ডার্কনেস। সেলবাম নামের এই অন্ধ ছেলেটা মাদ্রাসের সব থেকে পুরনো সরকারি গ্রন্থাগারে ক্লার্ক হিসেবে কাজ করে। নিজের বলতে কেউ নেই, বাবা অনেক আগেই দেহ রেখেছেন। পুঁজিস্বরূপ পৈতৃক বাড়ি যেটার অবস্থা জরাজীর্ণ হলেও বর্তমান প্রপার্টি অনুযায়ী প্রমোটারদের কাছে বাড়ির দাম যথেষ্ট। সেলবামের একটা বিশেষ ক্ষমতা আছে, সে আত্মাদের সাথে কথা বলতে পারে এবং এই প্রতিটা সেশন ক্যাসেটে রেকর্ড করে রাখত। এর পাশাপাশি ভূত তাড়ানোর কাজ করেও কিছু সাইড ইনকাম করে থাকে, যা সবটাই বাবার থেকেই শেখা। সেলবামের সীমিত চেনাশোনা লোকদের মধ্যে সব থেকে কাছের মানুষ ওর টিচার পূজা। মোটামুটি ওকে সবই শেয়ার করে। সে এই নিয়ে দুবার বোর্ড পরীক্ষা দিয়েছে, আর এই বছরটাই লাস্ট। বোর্ড পরীক্ষার দিন পূজা ওকে সাহায্য করতে চায়, কিন্তু সেলবাম এতটাই সৎ যে ফেল করবে তাও ভালো, কিন্তু কারোর থেকে সাহায্য নেবে না। সেলবামের সততা পূজাকে তার মৃত বাবার কথা মনে করিয়ে দেয়। তিনিও একজন সৎ ট্রাফিক পুলিশ ছিলেন, কিন্তু একদিন তাড়াহুড়োর মাথায় হেলমেট ছাড়া বেরিয়ে পড়লে গাড়ি অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। সেদিনের পর থেকে পূজা বাবার মৃত্যুর জন্য অনুতাপ বোধ করে, কারণ সে চাইলে হয়তো হেলমেট আগেই দিয়ে আসতে পারত। বর্তমানে সেলবাম কিডনির সমস্যায় ভুগছে। ডোনার পেলেও অপারেশন করতে প্রয়োজন ৮০,০০০ টাকা, কিন্তু এত টাকা জোগাড় হবে কি করে? সাথে রয়েছে আবার প্রতি মাসের ওষুধের বিল। তাই গ্রন্থাগারের স্যারের থেকে টাকা চাইলেও সে ফিরিয়ে দিলে সেলবাম দেখা করল মামা সুন্দরামের সাথে। তিনি মাঝের মধ্যে অবশ্য টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু সামান্য থিয়েটার থেকে কতই বা রোজগার হয়। সুন্দরাম বলে সেলবামের বাবার পুরনো ম্যানুস্ক্রিপ্টগুলো আজ থাকলে সেগুলো বিক্রি করে যথেষ্ট টাকা পাওয়া যেত, কারণ সেই সময় ব্রডওয়ে পাবলিশার্স এইগুলোর জন্য যথেষ্ট মোটা অঙ্কের টাকা অফার করেছিল। এই কথা শুনে সেলবাম চমকে যায়, কারণ ও যে লাইব্রেরিতে কাজ করে সেখানে গোপনে বাবার কটা ম্যানুস্ক্রিপ্ট আজও রাখা আছে। তাই সুযোগ পেয়ে সেই রাতে বাবার দুটো ম্যানুস্ক্রিপ্ট চুরি করে ব্রডওয়ে পাবলিশার্সের কাছে যায়। কিন্তু পাবলিশার্সের মালিক রবি এটা নিতে রাজি হয় না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে এখন এগুলো কিনতে কেউ আগ্রহী হবে না। ২০ বছর আগে সেলবামের বাবা যদি বিক্রি করতে রাজি হতো তখন না হয় একটা কথা ছিল। তার ভুল সিদ্ধান্তের জন্য এগুলোর সাথে বাড়িটাও হয়তো হাতছাড়া হয়ে গেছে। তখন সেলবাম বলে যে না, বাড়িটা এখনো আছে এবং সে ওখানেই থাকে। এটা শুনে রবি নড়ে বসল। সে পাবলিশিং এর পাশাপাশি প্রমোটিং এর কাজও করে। চড়া দামের সেলবামের বাড়িটা এখন হাতছাড়া করা যাবে না, তাই কথার মাধ্যমে তার মিডিয়াম হিসেবে কাজ করার বিষয়টা জেনে ওকে একটা কাজ অফার করে। পাশের শহরে তার প্রমোটার বন্ধু পুরনো ফ্ল্যাট ভেঙে শপিং মল করতে চায়, কিন্তু ফ্ল্যাটে ৬ তলার একটা রুম হন্টেড। ওই জ্বালায় কেউ কাজ করতে চায়। তাই সেলবাম যদি ভূত তাড়াতে পারে তাহলে প্রমোটার ওকে ১,০০,০০০ টাকা দেবে। সেলবাম ভেবে দেখলো অপারেশনের জন্য যতটা দরকার সেই টাকা আরামসে উঠে যাচ্ছে, তাই প্রস্তাবে রাজি হয়ে যায়। সেলবাম নিজেকে প্রস্তুত করার জন্য বাবার তন্ত্রবিদ্যার বইটা আনতে গেলে দেখে গ্রন্থাগার থেকে কেউ ওটা চুরি করে নিয়ে গেছে। পরের দিন রবি ওকে হন্টেড ফ্ল্যাটে নিয়ে আসলে সে একাই ৬ তলায় প্রবেশ করে। এই হন্টেড রুমটার মালিক ছিল ডক্টর ইন্দ্রন। এরপর সেলবাম নিয়মবিধি মেনে শুরু করে ভূত তাড়ানোর প্রক্রিয়া। তবে যতটা সহজ ভেবেছিল তেমনটা হয় না, কারণ এই রুমে একটা নয় বরং দুটো আত্মা ছিল, যার একটাকে সে বন্দি করে নিলেও দ্বিতীয় দুষ্ট আত্মাকে বশ করতে না পারায় ওর উপর চড়াও হয়।
তবে যেন তেন প্রকারে বেঁচে বেরিয়ে আসলেও রবিকে জানায় সে আরো একবার এখানে আসবে। এতে রবি সহ বাকিদেরও সেলবামের উপর আস্থা তৈরি হয়, কারণ এর আগে বাকি দুজন যারা এসছিল তারা কেউ বেঁচে ফেরেনি। তাই কিছুদিন পর মামার কাছে তন্ত্রবিদ্যা বইয়ের আত্মা বশীকরণের বাকি বিধিগুলো জানতে গেলে মামা সাহায্য করতে রাজি হয় না, কারণ এগুলো ওর জীবনে বিপদ ডেকে আনবে, আর সাথে এইসবের জন্যই ওর বাবা মারা গেছিলেন। কিন্তু সেলবাম নাছোড়বান্দা, তাকে যেমন করেই হোক 1,00,000 টাকা জোগাড় করতেই হবে। তাই বইয়ের কয়েকটা পাতা স্পেশালভাবে অনুবাদ করিয়ে পৌঁছলো হন্টেড ফ্ল্যাটে। এইবারে সেলবাম অনেক কষ্টের পর সে আত্মাকে বোতলে বন্দি করতে সক্ষম হয়। কিন্তু ফেরার পথে রবিকে ফোন করে সব জানালে রবি কয়েকজন লোক পাঠায় ওকে মেরে আঙুলের ছাপ নিতে, কারণ সেলবামের বাড়ির উপর নজর তার বহু বছর ধরেই ছিল, আর এখন যদি অফিসিয়াল পেপারে ওর একটা আঙুলের ছাপ নেওয়া যায় তাহলে তো কেল্লা ফতে। এমনিতেই ওর কোনো আত্মীয় নেই, তাই কেউ খোঁজও করবে না। এই সব কিছুর থেকে অজানা সেলবাম রবির জন্য মামার থিয়েটারে অপেক্ষা করতে থাকে। তখন মামা কাজের ব্যাপারে বাইরে ছিল। সেলবাম তাকে ফোন করে বোতলে আত্মাবন্দি করার ব্যাপারটা জানালে মামা ক্ষেপে যায়, কারণ নিয়ম অনুযায়ী আত্মাকে বোতলে বন্দি করা 24 মিনিটের মধ্যে সেটাকে নুন সহ মাটিতে না পুঁতলে অনর্থ হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রবির লোক সেলবামের উপর চড়াও হয়ে ওই বোতল ভেঙে পেটে ঢুকিয়ে খুন করে আঙুলের ছাপ নিয়ে চলে যায়। ফলে সেই আত্মা সবার অজান্তে ছাড়া পেয়ে যায়। মামা এই ঘটনার মধ্যে জড়াতে না চাইলে পুলিশের কাছে সেলবামকে অজানা ব্যক্তি হিসেবেই পরিচয় দেয়। এইবার যেহেতু ওর কোনো আত্মীয় ছিল না, তাই পুলিশও ব্যাপারটা নিয়ে বেশি ঘাঁটায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সেলবামের কোনো খোঁজ না পেয়ে পূজা ও সেলবামের বন্ধু মনোজ মিসিং ডায়েরি করতে আসে, এবং সেখানে ভিকটিমের বর্ণনা দিলে পুলিশ সেলবামের ছবি দেখাতেই পূজা বাকরুদ্ধ হয়ে যায়। 3 দিন পর যে মানুষটার জন্য ওরা জন্মদিনে সারপ্রাইজ পার্টি দেবে ভেবেছিল, তার রক্তাক্ত ছবি এখন সামনে। এর মধ্যে নজর পড়ে একটা ছবিতে যেখানে রক্ত দিয়ে সেলবাম কয়েকটা ডট বানিয়েছিল। পূজা ব্যাপারটা বুঝে সেলবামের বাড়ি এলে দেখে গেটে ঝুলছে ব্রডওয়ে প্রপার্টি বোর্ড, অর্থাৎ বাড়ি জবরদখল হয়েছে। সে লুকিয়ে বাড়িতে প্রবেশ করলে সেলবামের মৃত্যুর সময় করে যাওয়া ওই ডট নাম্বারের সাথে মিলিয়ে একটা ক্যাসেট খুঁজে পেলে দেখে এতে ছিল পূজার বাবার আত্মার সাথে সেলবামের কথোপকথনের রেকর্ড, যেখানে তিনি বলছিলেন, আমার অ্যাক্সিডেন্টে পূজার কোনো দোষ ছিল না, আমি বেখেয়ালে গাড়ি চালাচ্ছিলাম, তাই পূজা আমায় নিয়ে যেন কোনো অনুশোচনা বোধ না করে। এই ঘটনার পর পূজা প্রথম জানতে পারে যে সেলবাম আত্মাদের সাথে কথা বলার যে বিষয়টা বলতো সেটা সত্যি। পরের দিন পূজা রবির সাথে দেখা করলে তার ব্যবহার দেখে বুঝে যায় সেলবামের মৃত্যুর পিছনে এর হাত আছে। তাই সময় করে একদিন সেলবামের বাড়ি এসে সমস্ত ক্যাসেট ও টেলিফোনটা নিয়ে যাওয়ার সময় আচমকা রিং বেজে ওঠে। তার ছেঁড়া, কিন্তু ফোনে রিং হচ্ছে কি করে? পূজা ভয় ফোনটা রিসিভ করতে একটা চেনা গলা। টিচার, কেমন আছো? আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। এই বলে নিজের মৃত্যুর পুরো ঘটনা জানিয়ে পূজাকে তার হয়ে দুটো কাজ করতে বলে, কিন্তু কি কাজ সেটা একদম ভিডিও শেষে জানতে পারবে। এইবার আসা যাক গল্পের দ্বিতীয় চরিত্র ডক্টর ইন্দ্রানের ব্যাপারে। শহরের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার ইন্দ্রান প্রতিদিনের মতো আজও যখন চেম্বারে বসেছিল, তখনই ওর একজন পেশেন্ট এসে ওকে গুলি করে নিজেও আত্মহত্যা করে। তবে কোনো মতে ইন্দ্রান বেঁচে গেলেও কয়েক মাস কোমায় থাকার পর জ্ঞান ফিরলে জানতে পারে গলায় বুলেট ছুঁয়ে বেরিয়ে যাওয়ার কারণে ভোকাল কর্ড খারাপ হয়ে গেছে, এবং বুলেট যেহেতু ওর নার্ভাস সিস্টেমকে এফেক্ট করেছিল, তাই এখন ওকে নিয়মিত মেন্টাল কাউন্সিলিং এ থাকতে হবে।
ওর বন্ধু বসন্ত জানায় সেই পেশেন্ট ক্লিনিকে আসার আগে ইন্দ্রানের বাড়িতে গিয়ে সবাইকে খুন করেছে, তাই ওকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। এছাড়াও এত মাস কোমায় থাকার কারণে মেডিকেল কাউন্সিল তার লাইসেন্স বাতিল করে ক্লিনিক বন্ধ করে দিয়েছে। এর মধ্যে বসন্ত ওর দেখাশোনার দায়িত্ব নিয়ে একটা ভয়েস মডিউলেটর যন্ত্রের ব্যবস্থা করে, যেটার সাহায্যে ইন্দ্রান কথা বলতে পারবে। কিন্তু শত মানা করার পরেও ইন্দ্রান সেই ফ্ল্যাটেই থাকতে শুরু করে যেখানে ওর পুরো পরিবারকে মেরে ফেলা হয়েছিল। এদিকে ইন্দ্রান সবার অগোচরে তার যত রানিং পেশেন্ট ছিল প্রত্যেকের বাড়িতে ভিজিট করে জানতে পারে এতদিন ইন্দ্রান না থাকায় ওরা অন্য ডাক্তার ধরে নিয়েছে। কিন্তু ইন্দ্রান বলে অন্য কাউকে দেখানো দরকার নেই, ক্লিনিকে কাজ চলছে, তাই মঙ্গল ও বৃহস্পতিবার সে নিজেই বাড়ি এসে ফ্রি চেক আপ করবে। ইন্দ্রান শহরের নাম করা ডাক্তার হওয়ার কারণে কেউ রাজি না হয়ে থাকতে পারে না। সাথে এরা কেউ জানতো না যে ওর মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়েছে। সেই মতো ট্রিটমেন্ট শুরু হলে মাত্র 1 সপ্তাহে সবার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। যারা বিগত কয়েক বছর বা মাস ধরে উইদাউট রেসপন্স পড়ে থাকতো তারা সবাই নিজে থেকে হাঁটা সহ বাড়ির সব কাজ শুরু করে দিয়েছে। সাথে প্রত্যেকের মুখে লেগে থাকতো এক ইমোশনলেস রহস্যময় হাসি। আর এদের মধ্যেই একজন স্পেশাল পেশেন্ট ছিল প্রদীপ, যে ইন্দ্রানের ফ্ল্যাটের উপরের ফ্লোরেই থাকে। এই প্রদীপের একমাত্র বোন পূজা, যে সেলভামের টিচার ছিল। আর এই প্রদীপের সূত্র ধরে পরিচয় হয় গল্পের তৃতীয় চরিত্র বিনোদের সাথে। বিনোদ ফ্ল্যাটে একাই থাকে, পেশায় ক্রিকেট কোচ। রিসেন্টলি মোবাইল খারাপ হয়ে গেছে বলে বাড়ির ল্যান্ডফোনটা সারাতে দিলে কোম্পানির লোক একটা পুরনো লাল ডায়ালার ফোন রিপ্লেসমেন্টে দিয়ে গেছে। বিনোদের মোবাইল ব্যবহার না করার কারণে ওর গার্লফ্রেন্ড মানসী সবসময় বিরক্ত থাকে। তবে এই ফোনটা আসার পর থেকে বাড়িতে অদ্ভুত সব ভৌতিক ঘটনা ঘটতে শুরু করেছে। মাঝের মধ্যে দেওয়াল থেকে চাপা আওয়াজ শোনা যায়। সেদিন বিনোদ ওদের সাথে লাঞ্চ সেরে ওর প্রিয় বন্ধু প্রদীপের সাথে দেখা করতে যায়। প্রদীপ বেশ কয়েক মাস ধরে অসুস্থ, একদম প্যারালাইজড হয়ে গেছে, তাই সে এখন ডক্টর ইন্দ্রানের আন্ডার ট্রিটমেন্ট রয়েছে। প্রদীপের এই অবস্থার জন্য বিনোদ অবশ্য নিজেকে দায়ী করে, কারণ কয়েক মাস আগে মাদ্রাসের সরকারি গ্রন্থাগার থেকে সে একটা তন্ত্রবিদ্যার বই এনে প্রদীপকে জন্মদিনে গিফট করে, যেটা ছিল সেলভামের বাবার সেই তন্ত্রবিদ্যার বইটা। প্রদীপ এই বইয়ের অপব্যবহার করে আত্মা ডাকার চেষ্টা করার পর থেকেই সে এমনটা হয়ে গেছে। বিনোদ প্রদীপকে নিয়ে পাশের রুমে আনলে প্রদীপ হঠাৎ দাঁড়িয়ে পড়ে। যে মানুষটা বিগত 8 মাস আঙুল নাড়াতে পারত না, সে উঠে দাঁড়ালো কি? তাই খবরটা পূজা ইন্দ্রানকে ফোনে জানায়। এর কিছুদিন পর মানসী বিনোদের সাথে দেখা করতে আসলে ওর হাব ভাব দেখে চমকে যায়। তাই মানসী ওকে সাইকিয়াট্রিস্ট ডাক্তার ইন্দ্রানকে রিকমেন্ড করলে বিনোদ ইন্দ্রানকে ফোন করে সন্ধে 8টার অ্যাপয়েন্টমেন্ট নেয়। পরের দিন সকাল 11:15 আচমকা ফোন বেজে উঠল। রিসিভ করলে শুনে প্রদীপ বলছে, তোর জন্যই এমন হয়েছে, আমায় বইটা দেওয়া তোর উচিতই হয়নি। আমার সাথে যা হয়েছে তোর সাথেও হবে, তুই যতই পালানোর চেষ্টা কর বাঁচবি না। কথাটা শেষ করে ফোন কেটে দেয়। বিনোদ এই ব্যাপারে ভয় কাউকে কিছু বলে না। কোচিং করিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলে পূজার ফোন আসলে জানায় আজ সকাল 10:15 প্রদীপ জানলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। কথাটা শুনতেই বিনোদ চমকে ওঠে, কারণ প্রদীপ যদি 10:15 মারা যায় তাহলে 11:15 প্রদীপ ওকে ফোন করলে কি করে? বিনোদ কথাটা চেপে গেলে পূজা রিকোয়েস্ট করে প্রদীপের মৃত্যুর খবর বাকিতে জানিয়ে দিতে। যেহেতু প্রদীপ আর বিনোদ একসাথে ওর ফ্ল্যাটে থাকতো, প্রদীপ সেই মতো খাতায় লেখা নাম্বার দেখে একে একে ফোন করতে থাকে। এরপর ঠিক সন্ধে 8টায় আবার ফোন বেজে উঠল। বিনোদ রিসিভ করলে ওপার থেকে অচেনা কণ্ঠে একজন বলে ওঠে, জানি তোমার বন্ধু মারা গেছে।
তুমি কি ভাবছো নিজের দোষ কখনো লুকোনো যায়? বিনোদ ভয়ে ফোন রেখে মানসির সাথে দেখা করে বিষয়টা জানালে ওর এটা হ্যালুসিনেশন ছাড়া কিছুই মনে হয় না। এদিকে আজ 8টায় ইন্দ্রাণের আসার কথা ছিল, সেও আসে না। ফোন করলে সুইচ অফ বলছে। কিন্তু ওই অজ্ঞাত ব্যক্তির ফোন আসা থামে না। একদিন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে বিনোদ ওই ফোন নাম্বারের ডিটেলস চেক করলে নাম্বারের যে লোকেশন দেখায় সেটা ছিল সেলভামের বাড়ির অ্যাড্রেস। বিনোদ সেই মতো সেলভামের বাড়ি পৌঁছে লুকিয়ে দেখার চেষ্টা চালায় যে প্রতিদিন ওকে কে ফোন করে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কাউকে না পেলে পাশের পাবলিক ফোন থেকে মানসিকে ওই নাম্বারে 7 মিনিট পর কল করতে বলে। কিন্তু 7 মিনিট হয়ে যাবার পরেও বাড়িতে কোনো ফোনের রিং শুনতে না পেলে বিনোদ মানসিকে কল করে জানতে পারে যে ও ঠিক সময় কল করেছিল তো বটে, কিন্তু কেউ একজন কল রিসিভ করে বলে যে বিনোদের প্রাণ সংকটে। বিনোদ শুনে অবাক হয়ে যায়। এইভাবে আরো কিছুদিন একই ঘটনা বিনোদের সাথে ঘটতে থাকলে ওর মানসিক প্রবলেম বাড়তে থাকে। কারণ সে কি করছে, কোথায় যাচ্ছে, সবকিছুর খবর এই অজানা লোকটা কি করে জানতে পারছে। ফলে কোনটা সত্যি আর কোনটা মনের ভুল এটা চেক করার জন্য বিনোদ স্পিডসের 8 কার্ড ধরে একটা ছবি তোলে এবং সেটা মানসিকে পাঠায় এবং কার্ডটা প্রমাণস্বরূপ নিজের প্যান্টের পকেটে রাখে। রাতে পুনরায় ফোন আসলে বিনোদ ওকে চ্যালেঞ্জ করে বলে তার যদি এতই ক্ষমতা তাহলে প্রমাণ করে দেখাক এটা তার মনের ভুল নয়। তখন ওই ব্যক্তি প্যান্টের পকেট চেক করতে বললে বিনোদ চমকে যায়, কারণ পকেটে স্পেডসের 8-এর জায়গায় জোকার কার্ড ছিল। এমনকি মানসিকে যে ছবিটা দিয়েছিল সেখানেও ছিল জোকার। এই ঘটনার পর বিনোদ বুঝে যায় এটা কোনো মানসিক রোগ নয়, বরং যা হচ্ছে সবটাই অলৌকিক। তখনই আবার ফোন বেজে ওঠে। বিনোদ ভয় রিসিভ করলে শুনে মনোজ নামের একজন ফোন করেছে। ওর নাম্বার কি করে পেল জিজ্ঞেস করলে জানায় যে সকালেই নাকি বিনোদের ফোন থেকে কল এসে তাকে বলেছিল ওর সাহায্য দরকার। এদিকে বিনোদ তো ভালোভাবেই জানে কল সে করেনি, তাই কৌতূহলবশত বিনোদ তাকে পরের দিন দেখা করতে রিকোয়েস্ট করে। সেই মতো মনোজের সাথে দেখা করলে আরো একটা রহস্য তৈরি হয়, কারণ এই মনোজ সেলভামের সেই বন্ধু। ও নিজেও সেদিন কল পেয়ে অবাক হয়ে যায়, কারণ ওটা সেলভামের নাম্বার, আর সেলভাম তো 8 মাস আগে মারা গেছে। তার নাম্বার থেকে বিনোদের কাছে তাহলে কল এলো কি করে? সাথে মনোজের থেকে সেলভামের ফোন নাম্বার জানতে চাইলে অবাক হয়ে যায়, কারণ যে খাতা দেখে প্রদীপের মৃত্যুর খবর সে বাকিদের জানাচ্ছিল ওইখানেই একটা নামবিহীন নাম্বার ছিল যার সাথে সেলভামের নাম্বার মিলে যায়। অর্থাৎ এতদিন ধরে বিনোদকে যে ফোন করে বিরক্ত করে যাচ্ছে সে আর অন্য কেউ নয়, স্বয়ং সেলভাম। বিনোদ সেলভামের সমস্ত মৃত্যুর খবর তার থেকে জেনে পেপারে পুরনো নিউজ ঘাঁটলে সেলভামের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানতে পারে। এরপর বিনোদ ঘরে চলতে থাকা অলৌকিক ঘটনা ক্যামেরায় রেকর্ড করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই রেকর্ড হয় না। পরের দিন সকালে বিনোদ আচমকা ঘরে লক হয়ে গেলে পূজাকে ফোন করে আসতে বলে। তখনই চাবিটা নিজের জায়গা পরিবর্তন করতে শুরু করে, আর সাথে চেঞ্জ হচ্ছিল চাবির সাথে লাগানো ডাইসের নাম্বার, যেগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজালে দাঁড়ায় সেলভামের ফোন নাম্বার। আর ঠিক এই নাম্বারটাই ফোনের পিছনের দিকে আটকানো ছিল। অর্থাৎ এটা শুধু সেলভামের নাম্বার নয়, বরং ফোনটাও ওর। ইতিমধ্যে পূজা চলে আসলে বাইরে থেকে দরজা আনলক করে ওর ফোনে নাম্বার ডায়াল করতেই সেলভাম নামটা সেভ দেখে চমকে ওঠে। তখন বিনোদ জানতে পারে যে সেলভাম একসময় ওর স্টুডেন্ট ছিল। বিনোদ নাম্বারটা কয়েকবার ডায়াল করলে ফোনটা কেউ রিসিভ করতেই বিনোদ দ্রুত ঘরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ রিসিভার শূন্যে ভাসছে। আর ওদিকে পূজার ফোনে সেলভাম বলছে ওকে ভিতরে আসতে মানা করো, যেমন করে হোক ওকে নিয়ে পালাও, ও মরতে
ভাবতে চলেছে এতদিন আমি ওকে রক্ষা করছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিনোদ ব্যাট দিয়ে ফোনটা ভেঙে ফেলতেই সেলভামের কল কেটে যায়। পূজা তখন ওকে পুরো বিষয়টা জানিয়ে বলে যে বিনোদ এতদিন ভুল ভাবতো যে সেলভাম ওকে মারতে চায়, বরং সেলভাম ফোনে বলছিল তাদের দুজনকে চেনে এমন কেউ তাকে মারতে চায়, এবং ওর থেকে সেলভাম বিনোদকে প্রোটেক্ট করছিল। কিন্তু এর থেকে বেশি কিছু বলার আগেই বিনোদ ফোন ভেঙে দেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এখন চাইলেও সেলভাম সাহায্য করতে পারবে না, কারণ এই ফোনটাই সেলভাম মিডিয়াম হিসেবে ব্যবহার করত। তখনই ওরা দুজন দ্রুত বেরিয়ে পড়ল ফোন ঠিক করতে। বাজারে একটা দোকানে ফোন ঠিক করতে দিয়ে দুজন অপেক্ষা করতে লাগলো। এর মধ্যে বিনোদ মানসীকে ফোন করে বলে হয়তো প্রদীপ তাকে মারতে চায়, যেহেতু ওই তন্ত্রের বই সে দিয়েছিল। তবে ফোনের গলার সাথে প্রদীপের গলার মিল না থাকলেও এমনও হতে পারে যে ও ভয়েস চেঞ্জ করে কথা বলছে। তখন মানসী বলে এটা যদি প্রদীপের আত্মাই হয় তাহলে খামোখা কেন ও নিজের আওয়াজ চেঞ্জ করতে যাবে, আর বিনোদের সাথেই বা ওর কিসের শত্রুতা? হয়তো প্রদীপের সাথে লাস্ট কি হয়েছিল সেটা ডক্টর ইন্দ্রাণী বলতে পারবে। সেই মতো বিনোদ ইন্দ্রাণকে ফোনে ট্রাই করলে আবারও সুইচ অফ আসে। তখনই ওর মাথায় বিদ্যুতের মতো একটা খেয়াল আসে। এক ছুটে ক্যাফে গিয়ে ইন্দ্রাণের ব্যাপারে গুগল করতেই চমকে ওঠে। দেখে ইন্দ্রাণ অলরেডি মারা গেছে, এবং ইন্দ্রাণ যতজন পেশেন্টকে আন্ডার ট্রিটমেন্ট রেখেছিল সবাই তার মৃত্যুর কিছুদিন আগে আত্মহত্যা করেছে। এই আর্টিকেলগুলোর সাথে ইন্দ্রাণের একটা ইন্টারভিউয়ের ভিডিও অ্যাটাচ করা ছিল, যেটা প্লে করতেই বিনোদের কোনো সন্দেহ থাকে না যে এটা ফোনের সেই অজ্ঞাত লোকটির গলা। সাথে এই ইন্দ্রাণ এমন একজন যাকে সে আর পূজা দুজনেই চেনে, কারণ সেদিন প্রদীপকে দেখে ফেরার সময় ওর সাথে ইন্দ্রাণের দেখা হয়েছিল। অর্থাৎ বিনোদকে ডক্টর ইন্দ্রাণ মারতে যায়, কিন্তু কেন? তখনই দোকানে রাখা ফোন বেজে উঠলে বিনোদ ওটাকে নিয়ে রুদ্ধশ্বাসে দৌড়ে একটা ব্রিজের ধারে এসে থামলে ফোনটা আবার বেজে উঠল। বিনোদ রিসিভার কানে নিয়ে বলল, জানি তুমি ইন্দ্রাণ, যে তার পেশেন্টদের ট্রিটমেন্টের নামে মেরে ফেলেছিল। এতদিন জানতাম ডাক্তার ভগবানের দ্বিতীয় রূপ, কিন্তু তুমি এমন কেন করলে? ইন্দ্রাণ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলল, তোমরা এগুলো খুন ভাবলেও আমি এটাকে সোশ্যাল স্টেরিলাইজেশন অর্থাৎ জীবাণুমুক্ত সমাজ বলে থাকি। আর এই ঘটনার সাথে রিভিল হয় আসল রহস্য। ইন্দ্রাণের মতে এই পৃথিবী মানসিক বিকারগ্রস্ত মানুষদের জন্য নয়। খুন ধর্ষণের জন্য শাস্তি থাকলেও মানসিক রোগীরা কিছু করলে তাদের বিপক্ষে কোনো আইন নেই। যে মানুষটা নিজের সুখ শান্তি পরিবার ভুলে সারা জীবনটা মানসিক রোগীদের জন্য উৎসর্গ করেছিল, আর সেই একটা মানসিক রোগী তার পুরো পরিবারকে মেরে ওকেও খুন করার চেষ্টা করে। কিন্তু সৌভাগ্যবশত ইন্দ্রাণ বেঁচে গেলে সেদিন থেকে মানসিক রোগগ্রস্ত জীবাণুগুলোকে চিরদিনের মতো সমাজ থেকে বিনাশ করার শপথ নেয়। এই প্রসেস দ্রুত করার জন্য ইন্দ্রাণ ওর যত পেশেন্ট ছিল সবাইকে ট্রিটমেন্ট করার নামে হিপনোটাইজ করতে শুরু করে। ফলে এই কারণে সবার মধ্যে খুব দ্রুত পরিবর্তন আসছিল, এবং লাস্ট সেশনে ওর কথা মতো কেউ কারেন্ট শক, কেউ জলে ডুবে, আবার কেউ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। এই ব্যাপারটা ইন্দ্রাণের বন্ধু বসন্ত জেনে যাওয়ায় ইন্দ্রাণ যার আন্ডারে হেলথ কাউন্সিলিং এ ছিল তাকেই পরবর্তী শিকার বানায়, অর্থাৎ হরিশ। তাই বসন্ত হরিশকে একদিন ইন্দ্রাণের বিষয়টা জানাতে গেলে ইন্দ্রাণের বসে থাকা হরিশ তার আদেশে বসন্তকে খুন করে। এখন বাকি ছিল প্রদীপ। কিন্তু এইখানেই আসে একটা বড় টুইস্ট। ইন্দ্রাণের ক্লিনিকে যে পেশেন্টটা আত্মহত্যা করেছিল তার অতৃপ্ত আত্মা ওখানেই থেকে যায়।
ফলে এই ফ্ল্যাটে 6 তলা ভুতুড়ে হওয়ার কারণে কয়েক মাসের মধ্যে সবাই ছেড়ে দিলে এটা অন্য একজন প্রমোটার কিনে নেয়। আর এই 6 তলার ফ্ল্যাটের ওই রুম থেকে ভূত তাড়াতে রবি সেলভামকে এনেছিল। কিন্তু সেলভাম ওই মানসিক রোগীর আত্মাকে বোতলে বন্দি করতে সক্ষম হলেও খুন হওয়ার আগে সেই বোতল ভুলবশত ভেঙে গেলে আত্মা মুক্তি পেয়ে যায়। আর এইসব অতৃপ্ত আত্মা মুক্তি না পেয়ে এই জগতে সর্বদা আশ্রয় খোঁজার চেষ্টা করে থাকে। আর এদিকে গ্রন্থাগার থেকে বিনোদের আনা সেলভামের বাবা সেই তন্ত্রবিদ্যার বই পড়ে প্রদীপ আত্মা রাখার চেষ্টা করলে সেই পেশেন্টের অতৃপ্ত আত্মা ইন্দ্রানকে মারার বদলা নেওয়ার জন্য প্রদীপকে পজেস করে। যেদিন বিনোদ ইন্দ্রানকে কল করে সন্ধে 8টার অ্যাপয়েন্টমেন্ট নেয়, তখনই ইন্দ্রান প্রদীপের সাথে লাস্ট সেশন করে বেরোচ্ছিল। এতদিন ওই আত্মা সঠিক সময়ের অপেক্ষা করছিল তার বদলা নেওয়ার জন্য। তাই বিনোদের ফোনটা কাটার পর বিল্ডিং থেকে বেরোনোর সময় পজেস প্রদীপ ইন্দ্রানের উপরে ঝাঁপ মেরে আত্মহত্যা করলে ইন্দ্রান মারা যায়। শোনা যায় মৃত্যুর পরেও নাকি আত্মা অসম্পূর্ণ কাজ করতে ফিরে আসে। তাই যে ইন্দ্রান ওর 19 বছরের কর্মজীবনে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করেনি, সেই ইন্দ্রান তার লাস্ট মেন্টাল পেশেন্ট বিনোদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ফিরে আসে, অর্থাৎ মারতে আসে। আর এই জন্যই প্রতিদিন সন্ধে 8টায় ওর ফোন বেজে উঠত। কিন্তু সেলভাম ওর পথের কাঁটা হয়ে দাঁড়ায়। সেলভামের বাবা তন্ত্রবিদ্যার বইয়ের কারণে প্রদীপের সাথে যা হয়েছে ওর জন্য সে নিজেকে দোষী মনে করত। তাই সেলভাম বিনোদকে বাঁচানোর জন্য মানসি ও মনোজকে ফোন করে ওর বিপদের আভাস দিয়ে তাকে বিভিন্নভাবে সাহায্য করার নামে বিনোদের রুমেও থাকতে শুরু করে, যার কারণে বিনোদের ঘরে অলৌকিক কার্যকলাপ ঘটত। এছাড়াও সেলভামের মৃত্যুর পর আরেকটা লক্ষ্য ছিল পৈতৃক বাড়ি বাঁচানো, আর সেটা পূজার সাহায্য নিয়ে রবিকে মেরে সেলভাম বদলা নেয়। আর ওখান থেকেই ফোনটা হাত বদল করে বিনোদের বাড়ি এসে পৌঁছয়। কিন্তু সেলভাম কখনো ভাবেনি যে এই ফোনকে ইন্দ্রান মিডিয়াম হিসেবে ইউজ করতে পারবে। তবে এখন সময় এসছে বিনোদের ঝাঁপ দেওয়ার, কারণ ইন্দ্রানের মতে বিনোদের মতো লোকের বেঁচে থাকার অধিকার নেই। আর এমনিতেও বাড়ির বাইরে সেলভাম কিছুই করতে পারবে। তখনই বিনোদকে সেলভাম পজেস করে বলে ওঠে, কে বলেছে আমি পারবো না? আমি যতক্ষণ আছি বিনোদের কিচ্ছু হবে না। আর এটা আগের বিনোদ নেই যে তোমার থেকে ওই দিন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, কারণ যেদিন ও নিজের ভয়কে দমিয়ে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে, সেদিন থেকেই ওর অন্ধকার জীবন থেকে ডিপ্রেশন আর অলসতা চলে গেছে। সে মৃত্যু ভয় কাটিয়ে নতুন করে বাঁচার মোটিভ পাচ্ছে। এখন তুমি আর আমি একটা বিক্ষিপ্ত আওয়াজ ছাড়া কিছুই নয়। এই ফোন অর্থাৎ মিডিয়াম নষ্ট হয়ে গেলে না তোমার না আমার কারোরই অস্তিত্ব থাকবে। এই বলে ফোনের পার্টসগুলো একে একে খুলতে শুরু করলে ইন্দ্রান শেষবারের মতো বলে, আমায় শেষ করতে হলে তুমিও অন্ধকারে হারিয়ে যাবে, ভুলে যেও না। সেলভাম এটা শুনে ধীর কণ্ঠে বলল, আমার থেকে বেশি অন্ধকার কেউ দেখেনি। আমার মতো মানুষগুলোই একমাত্র জানে আলোর গুরুত্ব কতটা। তাই আমি আলো দেখিনি তো কি হয়েছে, বিনোদের তো দেখার অধিকার রয়েছে, কারণ অন্ধকারের বিপরীতেই তো আলোর উত্থান। কথাটা শেষ করতেই ব্রিজের লাইটগুলো একে একে জ্বলে উঠল, বেড়ে চলল মানুষদের আনাগোনা। আর এই ব্যস্তময় শহরের ব্রিজের নিচে নদীর ঢেউতে ভেসে চলে সেলভামের সেই